আমরা আহিত পরিবাহীর স্থিতিশক্তি নিয়ে আলোচনা করব। আহিত পরিবাহীর স্থিতিশক্তি বলতে কি বুঝি? কোনো একটা পরিবাহী যখন আহিত করি আমরা, যখন একটা কোনো পরিবাহী আহিত হয় তখন তো একেবারে আধানটা গোটাটা এখানে চলে আসে না। প্রথমে তো পরিবাহীটা অনাহিত ছিল, তাহলে প্রথমে যখন অনাহিত ছিল তখন এর বিভবও শূন্য ছিল। তাহলে পরিবাহীর প্রাথমিক বিভব V1 = 0 ছিল। প্রাথমিকভাবে অনাহিত একটা পরিবাহীর বিভব শূন্য হয়। এবার আমি প্রথমে এখানে ডিকিউ পরিমাণ খুব ছোট, আসলে এটা যখন আস্তে আস্তে আহিত হয় তখন ডিকিউ পরিমাণ অল্প অল্প করে চার্জের মধ্যে যোগ হতে হতে এক সময় এটা আহিত হয়, তাই তো? একবারে আহিত হয় না, আস্তে আস্তে চার্জ যোগ হয়। তাহলে প্রথমে যখন ডিকিউ আধান এখানে যোগ হলো তখন এই ডিকিউ আধান এখানে যোগ করতে কৃতকার্য কী হবে? কৃতকার্য শূন্য হবে। তাহলে প্রাথমিকভাবে কৃতকার্য কত হবে? কৃতকার্য শূন্য হবে প্রথমে, কারণ বিভব শূন্য ছিল। তাহলে কৃতকার্য আমরা জানি ডিকিউ ইন্টু ভি, বিভব ইন্টু যে চার্জটা আমি যোগ করলাম সেই চার্জের গুণফল হয় কৃতকার্য। W = QV পড়েছিলাম। তাহলে এখানে প্রাথমিকভাবে কৃতকার্য শূন্য হলো। এই ডিকিউ যখনই আমি এখানে যোগ করলাম তখন কিন্তু এর বিভব আর শূন্য থাকলো না, এর বিভবটা একটু বেড়ে গেল। এবারে নেক্সট যে ডিকিউ আধানটা যোগ করব, এই ডিকিউ আধানটা যোগ করতে কিন্তু আমাকে কৃতকার্য করতে হবে। কেন? কারণ এখানে এখন বিভব তৈরি হয়ে গেছে একটা ডিকিউ আধানের জন্য। প্রাথমিক যে ডিকিউ আধানটা যোগ করেছিলাম তার জন্য একটা বিভব তৈরি হয়েছে, তার জন্য এই ডিকিউ আধানটা যোগ করতে আমাকে কিছুক্ষণ কার্য করতে হবে। আর এই ডিকিউ আধানটা যোগ করলে আমার যে বিভবটা এখানে বেড়েছিল এখানে কিন্তু বিভবটা সমান পরিমাণে আবার বেড়ে গেল। নেক্সট আবার যখন আমি ডিকিউ আধান যোগ করব আবার কিছুটা বিভব বাড়বে এবং কৃতকার্যও কিছুটা বেশি করতে হবে। এইভাবে আস্তে আস্তে আমি যখন পরপর ডিকিউ আধান যোগ করতে করতে একবারে শেষ ডিকিউ আধানটা যোগ করে দিলাম, তখন মনে করছি যে অন্তিম বিভব যেটা হবে, অন্তিম বিভব সেটা হবে V2 = V। অন্তিম বিভব তাহলে কত হলো? V হলো। তাহলে শেষ ডিকিউ আধানটা যোগ করতে আমাকে সব থেকে বেশি কাজ করতে হবে। আমরা এই যে প্রত্যেকবার ডিকিউ আধান যোগ করেছি প্রত্যেকবার কিন্তু আলাদা আলাদা পরিমাণ কার্য করতে হয়েছে, আলাদা আলাদা বিভবকে আমাকে ফেস করতে হয়েছে। প্রত্যেকবার বিভবটা আস্তে 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 বাড়ছিল। তাহলে 0 থেকে প্রত্যেকবার আস্তে আস্তে বিভব বাড়তে বাড়তে ভি হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা ডিকিউ আধান যোগ করার সময় একটা গড় বিভব ফেস করেছিল। সেই গড় বিভবটা হচ্ছে কত? গড় বিভব কী হবে? এখানে যেহেতু প্রত্যেকবারে সমান পরিমাণ বিভব বেড়েছে, সমান পরিমাণ ডিকিউ আধান যোগ করার ফলে সমান পরিমাণ বিভব বেড়েছে এখানে, তাহলে গড় বিভব কী হয়? প্রাথমিক এবং অন্তিম বিভবের যোগফলের গড় হয়, তাই তো? তাহলে 0 + V/2, তাহলে গড় বিভব কত হলো? V/2। তাহলে এই গড় বিভবের জন্য যে মোট কার্য করতে হয়েছে, মোট কার্য করতে হয়েছে সেটা কি হবে? সেটা হচ্ছে গড় কার্যর যোগফল। আচ্ছা, গড় বিভব যদি V/2 হয় তাহলে গড় কৃতকার্য কত? গড় কার্য এখানে লিখি, গড় কৃতকার্য। যে প্রত্যেকটা ডিকিউ আধান যোগ করা হয়েছে তার ফলে গড় যে কৃতকার্য হয়েছে সেটা হচ্ছে গড় বিভব ইন্টু চার্জ ডিকিউ। তাহলে এটা গড় কৃতকার্য কার জন্য? প্রত্যেকবার ডিকিউ আধান যোগ করার জন্য, ডিকিউ আধানের জন্য গড় কৃতকার্য এটা। তাহলে মোট কৃতকার্য কী হবে? সব আধানগুলো যোগ করার জন্য যে কৃতকার্য সেটার যোগফল। তাহলে V/2 ডিকিউ প্লাস প্রত্যেকবার V/2 ডিকিউ করে যোগ করে করে শেষ পর্যন্ত যে V/2 ডিকিউ আধানটা যোগ করা আছে সেই সবগুলোর যোগফল। এই আধানগুলো যোগ করার ফলে এখানে মোট যে আধানটা তৈরি হয়েছে সেটা যদি কিউ হয় তাহলে মোট কৃতকার্য হবে V/2, প্রত্যেকটা থেকে কমন চলে যাবে। আর এই ডিকিউগুলো, সব ডিকিউগুলো যোগ হয়ে গেলে পরে কী হবে? প্রত্যেকটা ডিকিউ যোগ হয়ে বড় হাতের কিউ তৈরি হবে। তাহলে মোট কৃতকার্য হয়ে গেল VQ/2। এখন এই পরিবাহীটার ধারকত্ব যদি সি হয় তাহলে Q = CV হয়। তাহলে V/2 ×
সিভি, হাফ সি ভি স্কোয়ার। এই যে মোট কৃতকার্যটা আমাদেরকে করতে হলো, এখানে কিউ পরিমাণ আধান যোগ করতে আমাদেরকে মোট কতখানি কার্য করতে হলো, হাফ সিভি স্কোয়ার। এই কাজটাই পরিবাহীর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে আহিত পরিবাহীর স্থিতিশক্তি কি পেলাম, আহিত পরিবাহীর স্থিতিশক্তি পেলাম হাফ সিভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ কিউভি, কিউভি। আবার ভিকে আমরা লিখতে পারি কিউ বাই সি, তাহলে এটার থেকে আবার পেলাম হাফ কিউ স্কোয়ার বাই সি। এই সবগুলো স্থিতিশক্তির পরিমাণ হবে, সবগুলো সমানই হবে। তাহলে হাফ সিভি স্কোয়ার হাফ কিউভি ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি। এই স্থিতিশক্তিটাই আমাদেরকে কাজ করতে হয়, যে মোট কার্য যেটা করেছি আমরা করেছি, বাইরে থেকে করেছি, সেই শক্তিটা এখানে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে। তার ফলে আহিত পরিবারের স্থিতিশক্তি এইটা হয়। আমরা এই স্থিতিশক্তিটাই কলনবিদ্যার সাহায্যে বের করতে পারি। এই যে পরিবাহীটা আছে, এই পরিবাহীটা প্রাথমিকভাবে আধান শূন্য ছিল, তার ফলে বিভবও শূন্য ছিল। তাহলে প্রাথমিক বিভব শূন্য, আর এর মধ্যে ডিকিউ চার্জ যোগ করছি আমি আস্তে আস্তে। ডিকিউ চার্জ যোগ করার ফলে কোনো এক সময় যদি ওর আধান কিউ হয়, এখানে আস্তে আস্তে আমরা কি করছি, ডিকিউ চার্জ যোগ করছি। তাহলে ডিকিউ চার্জ যোগ করতে করতে কোনো এক সময় বিভব হয় ভি, কোনো এক সময় বিভব হলো ভি। আচ্ছা, ছোটো হাতের ভি লিখি তাহলে সুবিধা হবে বেশি। তাহলে কোনো এক সময় বিভব হলো ছোটো হাতের ভি। তাহলে ওই সময় যদি আমি ডিকিউ চার্জ যোগ করি এর মধ্যে, তাহলে কৃতকার্য কত হবে, ডিকিউ চার্জ যোগ করতে কৃতকার্য ভি ইন্টু ডিকিউ। কারণ আমরা জানি যে ভি বিভব হলে কিউ চার্জ যোগ করতে হলে কৃতকার্য হয় বিভব ইন্টু আধান ভি ইন্টু ডিকিউ। তাহলে ডিকিউ চার্জ যোগ করতে কৃতকার্য এইটা। তাহলে মোট কৃতকার্য কত হবে, মোট কৃতকার্য ইন্টিগ্রেশন ভি ডিকিউ, 0 থেকে কত পর্যন্ত, কিউ পর্যন্ত। প্রাথমিকভাবে আধান শূন্য ছিল, আর আস্তে আস্তে ডিকিউ আধান যোগ করতে করতে শেষ পর্যন্ত আধান কত হয়েছে, বড় হাতের কিউ হয়েছে। বিভবের সঙ্গে আধানের সম্পর্ক কি, আমরা জানি বিভবের সঙ্গে আধানের সম্পর্ক হচ্ছে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে ভি এর জায়গায় কি লিখবো, ভি এর জায়গায় লিখবো কিউ বাই সি ডিকিউ। এই কিউটা ছোটো হাতে লিখলাম কেন, এই কিউটা ছোটো হাতে লিখলাম কারণ আমরা যখন এই ভিটা পেয়েছি তখন কিন্তু ওখানে আধান বড় হাতের কিউ ছিল না, ছোটো হাতের কিউ ছিল, তার জন্যই ডিকিউ আধানটা যোগ করছিলাম ছোটো হাতের কিউ দিয়ে, তাই না? তাহলে সেই জন্য ভি ইজ ইকুয়াল টু হবে ছোটো হাতের কিউ বাই সি, বড় হাতের কিউ বাই সি হবে না। এইখানে সি হচ্ছে ধারকত্ব, পরিবাহীর ধারকত্ব, সেটা কনস্ট্যান্ট থাকবে। কোনো একটা পরিবাহীর ধারকত্ব শুধুমাত্র তার আকার আকৃতি এইসবের উপর নির্ভর করে। যেহেতু আকার আকৃতির কোনো পরিবর্তন এবং পারিপার্শ্বিক অবস্থা সেগুলোর কোনো পরিবর্তন করা হচ্ছে না, তাহলে সি কনস্ট্যান্ট থাকবে, ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে। ইন্টিগ্রেশন 0 টু কিউ কিউ ডিকিউ, কিউ ডিকিউ এর ইন্টিগ্রেশন কত হয়, কিউ স্কোয়ার বাই 2, এটা আমরা জানি কিউ স্কোয়ার বাই 2। তাহলে কিউ স্কোয়ার বাই 2 এর লিমিট হবে 0 থেকে কিউ পর্যন্ত। প্রথমে আপার লিমিট বসে, এই হাফটা কনস্ট্যান্ট বলে বাইরে বের করে দিলাম, তাহলে হাফ সি হয়ে গেল, মানে 1/2 সি হয়ে গেল। আর প্রথমে বড় হাতের কিউ স্কোয়ার হবে, আপার লিমিট বসে গেল, মাইনাস 0 স্কোয়ার, কারণ লোয়ার লিমিট 0 আছে, মাইনাস 0 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম কিউ স্কোয়ার বাই 2c, এই যে কিউ স্কোয়ার বাই 2c, এই জিনিসটা আমরা কিন্তু পেয়ে গেলাম, মোট কৃতকার্য কিউ স্কোয়ার বাই 2c। এবারে কিউ ইজ ইকুয়াল টু সিভি আমরা জানি, তাহলে এখানে সিভি বসালে পরে এই জিনিসটা পেয়ে যাব।
এটা কলনবিদ্যার সাহায্যে বের করলাম, এটা সাধারণভাবে বের করলাম, একই উত্তর পেলাম, তাই তো? এই মোট কৃতকার্যটাই আহিত পরিবাহীর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে কোনো একটা পরিবাহীতে কিউ পরিমাণ আধান দিতে কৃতকার্য বের করতে হলেও এই রাশিমালাটা হবে কিউ স্কোয়ার বাই 2c। আবার ওই কিউ আধান দেওয়ার ফলে আহিত পরিবাহীর যে স্থিতিশক্তি সেইটাও কিউ স্কোয়ার বাই 2c। রাশিমালা দুটো সেমই হবে। আমরা এবার পড়ব দুটি পরিবাহীর মধ্যে আধানের বন্টন। দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন কী করে হবে সেটা আমরা একটু দেখি। প্রথমে দুখানা পরিবাহী আছে, এই একটা পরিবাহী আর এই একটা পরিবাহী। প্রথম পরিবাহীর ধারকত্ব C1 আর দ্বিতীয় পরিবাহীর ধারকত্ব C2। প্রাথমিকভাবে এরা অনাহিত আছে, এদের কোনো আধান দেওয়া নাই, তাহলে এদের প্রাথমিকভাবে বিভব শূন্য হবে। আর এদেরকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা আছে, এবারে যে কোনো একটার মধ্যে যদি আমরা কিউ পরিমাণ আধান দিয়ে দিই তাহলে কিউ পরিমাণ আধান কিন্তু শুধুমাত্র এটাতে থাকবে না, যেহেতু এদের মাঝখানে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা আছে, তাহলে এই কিউ আধানটা শুধুমাত্র এখানে থাকবে না, কিছু পরিমাণ আধান এখানে চলে যাবে। তাহলে এখানে এই কিউ আধান দেওয়ার ফলে কিউ1 আধান এ পেল আর কিউ2 আধান এ পেল। তাহলে কিউ আধান কি হলো, দুটা পরিবাহীর মধ্যে কিউ1 এবং কিউ2 আধানে বিভক্ত হয়ে গেল। কিউ ইজ ইকুয়াল টু কী পেলাম, কিউ ইজ ইকুয়াল টু কিউ1 প্লাস কিউ2 পেলাম, কারণ এই কিউ আধানটাই কিউ1 এবং কিউ2 এই দুই ভাগে ভাগ হয়ে গেছে। এদেরকে যেহেতু একটা সাধারণ পরিবাহী দ্বারা যুক্ত করা আছে, তাহলে দুটি পরিবাহীর অন্তিম বিভব একই হবে, ভি। দুটির ক্ষেত্রে অন্তিম বিভব একই হবে। পরিবাহী দ্বারা যুক্ত দুটি পরিবাহী তার দ্বারা যুক্ত দুটি পরিবাহীর বিভব সাধারণ হয়, যেহেতু একটা সাধারণ পরিবাহী দ্বারা যুক্ত করা আছে, তাহলে এর বিভব V1 এর বিভব V2 হতেই পারবে না, দুটার বিভব একই হবে। তাহলে এই যে প্রথম যে পরিবাহী তার বিভব কত হবে, আমরা বিভবের সঙ্গে আধান আর ধারকত্বের সম্পর্ক জানি, V ইজ ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে ভি প্রথমটার ক্ষেত্রে V ইজ ইকুয়াল টু কী হবে, কিউ1 বাই C1। এই যে চার্জ আছে কিউ1 আর ধারকত্ব C1। একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে বিভব V ইজ ইকুয়াল টু কিউ2 বাই C2। দুই ক্ষেত্রে যদি বিভব সমান আছে সেই জন্য কি হবে, এখান থেকে আমরা পেলাম কিউ1 বাই C1 ইজ ইকুয়াল টু কিউ2 বাই C2, বা কিউ1 বাই কিউ2 ইজ ইকুয়াল টু C1 বাই C2। দুই দিকে যদি আমরা এক যোগ করে দিই তাহলে কিউ1 প্লাস কিউ2 উপর দিকে চলে যাবে, বাই কিউ2 ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 বাই C2। তাহলে এখান থেকে কিউ2 কত পেলাম, কিউ2 পেলাম, কিউ2 যেটা পেলাম, কিউ2টা আমি এদিকে নিয়ে চলে গেলাম, কিউ2 ইজ ইকুয়াল টু যেটা পেলাম সেটা হচ্ছে এরকম। আচ্ছা, ওপর দিকে কিউ1 প্লাস কিউ2 ইজ ইকুয়াল টু কিউ, এটা আমরা এই সম্পর্ক থেকে পাচ্ছি। তাহলে এটা পেলাম কিউ C2 বাই C1 প্লাস C2। জাস্ট এটা এদিকে নিয়ে গেলাম, এই গোটাটাকে এদিকে নিয়ে চলে আসলাম, আর কিউ1 প্লাস কিউ2 ইজ ইকুয়াল টু কিউ আমরা জানি এখান থেকে পেয়েছি, তাহলে কিউ2 ইজ ইকুয়াল টু এটা পাবো। একইভাবে কিউ1 ইজ ইকুয়াল টু পাবো কিউ C1 বাই C1 প্লাস C2। তাহলে কিউ1 আর কিউ2 কতখানি হবে সেটা আমরা কিন্তু বের করে ফেললাম। যদি প্রাথমিকভাবে এরা চার্জ শূন্য থাকে এবং এদেরকে আমরা যদি একটা সাধারণ পরিবাহী দ্বারা যোগ করে দিই, তাহলে এদের মধ্যে সেই কিউ আধানটা কি করে ভাগ হবে সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। বাতাসের মধ্যে আমরা জানি যে গোলাকার পরিবাহী, এগুলো যদি গোলাকার পরিবাহী হয় তাহলে গোলাকার পরিবাহীর ধারকত্ব ওর ব্যাসার্ধের সমানুপাতিক হয়। এর ব্যাসার্ধ যদি
R1 আর এর ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে C is proportional to R। গোলাকার পরিবাহীর ক্ষেত্রে ধারকত্ব ব্যাসার্ধের সমানুপাতিক হয়। তাহলে C is proportional to R, এখান থেকে পেলাম যেটা সেটা হচ্ছে C is equal to K into R। কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, তাহলে C1 is equal to কনস্ট্যান্ট মানে সমানুপাতিক ধ্রুবক ইন্টু পরিবাহীর ব্যাসার্ধ, এবং C2 is equal to K into R2। এই ভ্যালুগুলো যদি এখানে বসাই, এইখানে আর এখানে, তাহলে Q1 is equal to পাবো Q into R1 by R1 plus R2। জাস্ট C1 আর C2 এর জায়গায় এই ভ্যালুগুলো বসালেই কে কেটে যাবে, উপর নিচ থেকে কে কেটে যাবে, শুধু এগুলো পড়ে থাকবে। একইভাবে Q2 is equal to Q into R2 by R1 plus R2। তাহলে এখান থেকে ব্যাসার্ধ জানা থাকলেও, যে পরিবাহী আছে তার ব্যাসার্ধ জানা থাকলেও কিন্তু আমরা Q1 এবং Q2 বের করতে পারবো। এবার ওই পরিবাহী গোলক দুটিতে যে আধান ঘনত্ব হবে সেটা একটু বের করি। প্রথমটার ক্ষেত্রে আধান ঘনত্ব সিগমা 1 ইজ ইকুয়াল টু, আমরা জানি যে আধান ঘনত্ব ইজ ইকুয়াল টু আধান বাই বাইরের তলের ক্ষেত্রফল হয়। তাহলে আধান প্রথমটাতে কত ছিল Q1, আর বাইরের তলের ক্ষেত্রফল 4 পাই R1 স্কোয়ার। যেহেতু এর ব্যাসার্ধ হচ্ছে R1, তাহলে বাইরের তলের ক্ষেত্রফল হবে 4 পাই R1 স্কোয়ার। একইভাবে সিগমা 2 দ্বিতীয়টার ক্ষেত্রে আধান ঘনত্ব ইজ ইকুয়াল টু Q2 বাই 4 পাই R2 স্কোয়ার। তাহলে সিগমা 1 বাই সিগমা 2 এই যে অনুপাতটা হবে, অনুপাতটা কি হবে? অনুপাতটা হবে Q1 বাই 4 পাই R1 স্কোয়ার বাই Q2 বাই 4 পাই R2 স্কোয়ার। এখন এটা উল্টে গেলে যেটা হবে সেটা হচ্ছে এরকম হবে, Q1 বাই Q2 ইন্টু Q1 বাই Q2 ইন্টু 4 পাই কেটে যাবে R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। Q1 বাই Q2 এখান থেকে পাচ্ছি এই যে Q1 ইজ ইকুয়াল টু এইটা, Q2 ইজ ইকুয়াল টু এইটা, এই অনুপাতটা নিলে পাবো Q1 বাই Q2 ইজ ইকুয়াল টু R1 বাই R2। এখান থেকে দেখতে পাবো Q1 বাই Q2 ইজ ইকুয়াল টু R1 বাই R2, কারণ Q কেটে যাবে, নিচের দিকে R1 প্লাস R2, নিচের দিকে R1 প্লাস R2 কেটে যাবে। তাহলে Q1 বাই Q2 এখানে করে নিই, Q1 বাই Q2 ইজ ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে R1 বাই R2। তাহলে Q1 বাই Q2 জায়গায় যদি R1 বাই R2 বসাই, তাহলে R1 বাই R2 ইন্টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। এখান থেকে একটা R1 কেটে যাবে, এখান থেকে একটা R2 কেটে যাবে, তাহলে এই সিগমা 1 বাই সিগমা 2 এই যে অনুপাতটা সেটা হয়ে যাবে R2 বাই R1। তাহলে গোলীয় পরিবাহীর ক্ষেত্রে, গোলাকার পরিবাহী যদি হয় এবং তারা যদি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত থাকে, তাহলে ওদের আধান ঘনত্বের অনুপাত কত হয়? ওদের আধান ঘনত্বের অনুপাত হয় ওদের ব্যাসার্ধের অনুপাতের ঠিক উল্টো, অর্থাৎ ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক হয়। এই যে সিগমা 1 ওপর দিকে আছে আর R1 নিচের দিকে আছে, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলো। এটা মনে রাখতে হবে যে যদি দুটি গোলাকার পরিবাহী একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা থাকে, পরিবাহী তার না মানে ওদের যদি একটা কোনোভাবে যুক্ত করে দেওয়া যায়, পরিবাহী তার দিয়ে যুক্ত করা হোক বা পাশাপাশি রেখে যোগ করা হোক, যদি যুক্ত করা থাকে তাহলে ওদের যে আধান ঘনত্বের অনুপাত হয় সেটা ওদের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক হয়। প্রথম ক্ষেত্রে আমাদের যে পরিবাহী গোলকগুলো ছিল বা পরিবাহীগুলো ছিল তাদের কিন্তু প্রাথমিকভাবে কোনো রকম বিভব ছিল না, যেহেতু আধান ছিল না তার জন্য প্রথমে বিভব ছিল না। কিন্তু এই যে কন্ডিশনটা আমরা আলোচনা করব এখন প্রাথমিকভাবে বিভব আছে, অর্থাৎ প্রাথমিকভাবে কিছু পরিমাণ চার্জ Q1 এখানে দেওয়া আছে
আর এখানে কিছু পরিমাণ চার্জ Q2 দেওয়া আছে। এখানে Q1 চার্জ, এখানে Q2 চার্জ প্রাথমিকভাবে দেওয়া আছে। প্রথমে এরা কিন্তু সংযুক্ত অবস্থায় ছিল না, তাহলে এদের সি, ভি এবং কিউ এর সম্পর্ক কী ছিল সেটা একটু দেখে নিই আমরা। তাহলে প্রাথমিকভাবে যেটা ছিল Q1 ছিল C1 V1 আর Q2 ছিল C2 V2। তাহলে প্রাথমিকভাবে C1 ছিল এর ধারকত্ব, V1 বিভব, Q1 হচ্ছে চার্জ। একইভাবে এখানে C2 V2 Q2 হচ্ছে যথাক্রমে ধারকত্ব, বিভব এবং চার্জ। এদেরকে আমরা এবারে একটা পরিবাহী দ্বারা যুক্ত করলাম। তাহলে পরিবাহী দ্বারা যুক্ত করলে এদের বিভব কিন্তু আর আলাদা থাকতে পারবে না। এখানে যে আগে V1 আর V2 আলাদা আলাদা বিভব থাকছিল, এখন এদেরকে যুক্ত করে দিলে একটা সাধারণ বিভব হয়ে যাবে V। তার মানে এর বিভবও V হয়ে যাবে, এর বিভবও V হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন এর মধ্যে চার্জ কত হয়ে যাবে? এর মধ্যে চার্জ হয়ে যাবে Q1 প্রাইম ইজ ইকুয়াল টু C1 ইন্টু V। এর ধারকত্বের তো পরিবর্তন হবে না, এরও ধারকত্বের কোনো পরিবর্তন হবে না, কারণ এদের আকার, আকৃতি, পারিপার্শ্বিক অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, সেই জন্য ধারকত্বের কোনো পরিবর্তন হবে না, ধারকত্ব একই থাকবে। তাহলে C1 V হচ্ছে এখানকার বর্তমানে যোগ করে দেওয়ার পরে Q1 প্রাইম চার্জ হচ্ছে C1 V। একইভাবে এর মধ্যে যে চার্জটা তৈরি হবে তখন, মানে চার্জটা তৈরি হবে না, চার্জটা পাবে সেইটা হচ্ছে Q2 প্রাইম ইজ ইকুয়াল টু C2 ইন্টু V। এই চার্জটা প্রাথমিকভাবে যে চার্জ ছিল সেটাই জাস্ট রিসাপল হলো, মানে এখানকার কিছু চার্জ এখানে চলে গেল, এখানকার কিছু চার্জ এখানে চলে গেল, এই হলো, আর কিছু নতুন কিছু হলো না কিন্তু। ঠিক আছে, তাহলে নতুন কিছু যদি না হয় তাহলে আগে এদের মধ্যে যে মোট চার্জ ছিল অর্থাৎ Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম হবে। চার্জ শুধু এখান থেকে এখানে বা এখান থেকে এখানে গেছে, বাইরে চলে যায়নি, তাহলে প্রাথমিকভাবে মোট চার্জ যেটা ছিল অন্তিমভাবে মোট চার্জ একই থাকবে। এখন এই সব ভ্যালুগুলো Q1 Q2 Q1 প্রাইম Q2 প্রাইমের ভ্যালু বসালে যেটা পাবো সেটা হচ্ছে, আমরা এদিকটা প্রথমে লিখছি, তাহলে V কমন হয়ে যাবে আর C1 প্লাস C2 হয়ে যাবে, আর এইটাকে এদিকে লিখছি কি হবে C1 V1 প্লাস C2 V2। তাহলে প্রাথমিক বিভব এবং অন্তিম বিভবের টার্মে, অন্তিম বিভব যেটা সেটাকে আমরা কমন পোটেনশিয়াল বলছি। ঠিক আছে, কমন পোটেনশিয়াল বলার কারণ হচ্ছে এটা যুক্ত করে দেওয়ার জন্য এদের একই বিভব হচ্ছে V, সেই জন্য এটাকে কমন পোটেনশিয়াল বা সাধারণ বিভব বলা হয়। সাধারণ বিভবটা বের করতে দেয়, সাধারণ বিভবটা তাহলে কত হলো? সাধারণ বিভব হলো V ইজ ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে প্রাথমিকভাবে যে বিভব দেওয়া ছিল সেই বিভবটা জানা থাকলে আমি এদেরকে যুক্ত করলে যে সাধারণ বিভব পাবো সেটা কিন্তু বের করতে পারি। এই যে সাধারণ বিভব বের হয়ে গেল। এই যে C1 V1 প্লাস C2 V2 এটাকে আমরা বড় হাতের Q দিয়েও লিখতে পারি, মোট চার্জ Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু Q। তাহলে এটাকে Q বাই C1 C2 লিখতে পারি, অসুবিধা নেই। তাহলে যদি প্রাথমিক বিভব জানা থাকে এবং পরিবাহী গোলক দুটার ধারকত্ব জানা থাকে তাহলে কিন্তু সাধারণ বিভব বের করতে পারবো। আগের মতোই C1 এর জায়গায় K ইন্টু R1 লিখতে পারি, লিখলে পরে এটাই যেটা হবে সেটা যদি গোলক হয়, গোলক না হলে সেটা লিখতে পারবো না, গোলক না হলে পরে C1 এর জায়গায় K ইন্টু R1 লিখতে পারবো না, গোলক হলে পরে পরিবাহী গোলক হলে পরে C1 এর জায়গায় K ইন্টু R1 লিখতে পারবো। তাহলে সেক্ষেত্রে গোলকের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে R1 V1 প্লাস R2 V2 বাই R1 প্লাস R2। এটাও মাথায় রাখতে হবে, গোলক দিয়ে যদি এরকম দেওয়া থাকে তাহলে সেটা ওইভাবে বের করা যাবে। তাহলে আমরা বলছি যে সাধারণ বিভব হওয়ার জন্য কিছু পরিমাণ চার্জ হয় A থেকে B তে, নাহলে পরে B থেকে A তে গেছে। কোনখান থেকে কোনখানে যাবে? যদি V1 V2 এর থেকে বড় হয় তাহলে V1 যেখানে আছে অর্থাৎ A থেকে B তে চার্জ যাবে, আর যদি V2 বড় হয় তাহলে B থেকে A তে চার্জ যাবে। আমরা ধরে নিচ্ছি যে V1 বড়, আমরা ধরছি V1 বড়, V2 থেকে বড়, তাহলে কিছু পরিমাণ চার্জ অবশ্যই A থেকে B তে গেছে। কত পরিমাণ চার্জ গেছে? যে পরিমাণ চার্জ গেছে সেই চার্জটা হচ্ছে, যদি ছোট হাতের কিউ ধরি, যে পরিমাণ চার্জ A থেকে B তে গেছে সেটা যদি ছোট হাতের কিউ ধরি, তাহলে ছোট হাতের কিউ ইজ ইকুয়াল টু, তাহলে কী করে পাবো? প্রাথমিক চার্জ মাইনাস
পরের যে চার্জটা সেটা করে পাবো। প্রাথমিক চার্জ কত ছিল? প্রাথমিক চার্জ ছিল Q1 মাইনাস Q1 প্রাইম। এই ভ্যালুগুলো বসালেই আমরা কিন্তু পেয়ে যাব। Q1 কত? Q1 ইজ ইকুয়াল টু C1 ইন্টু V1 মাইনাস Q1 ইজ ইকুয়াল টু কী আছে? Q1 ইজ ইকুয়াল টু আছে C1 ইন্টু V এর জায়গায় এই ভ্যালুটা বসাবো। C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে এখান থেকে C1টা আমরা কমন নিয়ে নিতে পারি। C1 যদি কমন নিয়ে নিই তাহলে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম, C1 কমন V1 মাইনাস C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। পরের পাতায় চলে যেতে হবে। তাহলে কি পেয়েছিলাম? পেয়েছিলাম C1 কমন, এখানে পাচ্ছিলাম V1 মাইনাস C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে C1 বাইরে থাকলো, এটা যদি আমরা যোগ করি তাহলে নিচে দিকে C1 প্লাস C2 এখানে যোগ করলে পড়ছে, এখানে পাচ্ছি C1 V1 প্লাস C2 V1 মাইনাস C1 V1 মাইনাস C2 V2 is equal to C1 by C1 plus C2। এই C1 V1 এর সঙ্গে এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এখানে যেটা, সেটা হচ্ছে C2 V1 মাইনাস C2 V2 বাই, আচ্ছা C1 V1 তো এখানে C1 প্লাস C2 এখানে লিখে নিয়েছি আগেই। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে? C2টা কমন যাবে। তাহলে এখান থেকে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে C1 C2 কমন হয়ে গেল, এখানে কি পড়ে থাকলো? V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। তাহলে ছোটো হাতের কিউ যেটা পেলাম সেটা হচ্ছে এইটা। এটা কি? এ থেকে বিতে যে পরিমাণ চার্জ গেছে সেইটা। আমরা এই একই চার্জ আরেকভাবে বের করতে পারি, সেটা হচ্ছে Q2 প্রাইম মাইনাস Q2 করে, কারণ যে চার্জটা বি গোলকে গেছে সেই চার্জটা হচ্ছে Q2 প্রাইম মাইনাস Q2, কারণ প্রাথমিকভাবে চার্জটা কম ছিল, Q2 ছিল, পরে ওখানে চার্জটা বেড়ে গেছে, Q2 প্রাইম হয়েছে। তাহলে Q2 প্রাইম ইজ ইকুয়াল টু কী আছে? Q2 প্রাইম ইজ ইকুয়াল টু আমরা জানি C2 ইন্টু ভি এর ভ্যালু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 মাইনাস Q2 ইজ ইকুয়াল টু C2 V2। এখান থেকে C2 কমন হচ্ছে, C2 কমন হলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 মাইনাস V2। এটা যদি আমরা করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে C2, নিচের দিকে C1 প্লাস C2, C1 V1 প্লাস C2 V2 মাইনাস C1 V2 মাইনাস C2 V2। এটা জাস্ট যোগ বিয়োগ করছি আমরা। এই C2 V2 এর সঙ্গে এই C2 V2 কেটে যাবে, আর এখান থেকে C1 কমন হয়ে যাবে। তাহলে আবার আগের মতো C1 C2 বাই C1 প্লাস C2, আর এখান থেকে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে V1 মাইনাস V2। এই যে এটা কেটে গেলে পরে এখান থেকে C1 কমন হলে V1 মাইনাস V2। তাহলে এ গোলক থেকে কতখানি চার্জ বেরিয়ে গেছে সেই কিউটা যা হচ্ছে, এই যে এখানে পাচ্ছি রাশিমালাটা, আর সেই একই পরিমাণ চার্জ কিন্তু গিয়ে বি গোলকে জমা হচ্ছে। এই যে এই কিউ আর এই কিউ, এই যে আধান দুটো পেয়েছি আমরা, এই দুটোর মান কিন্তু ভ্যালু কিন্তু সমানই আছে, যেটা হওয়া উচিত। এই গোলক দুটিকে প্রাথমিকভাবে যখন যুক্ত করা ছিল না, তখন এদের মধ্যে যে মোট শক্তি ছিল, মোট স্থিতিশক্তি ছিল, এদেরকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিলে পরে যে মোট স্থিতিশক্তি হবে সেটা কিছুটা কম হয়। অর্থাৎ ছোট হাতের কিউ পরিমাণ চার্জ এ থেকে বিতে যাওয়ার সময়ে তারের মধ্যে দিয়ে কিছু পরিমাণ শক্তি নষ্ট হয়। সেই শক্তিটা কতখানি নষ্ট হয় সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে।
এটাকে বলা হয় আধান বন্টনের জন্য শক্তি ক্ষয়। আধান বন্টনের জন্য কতখানি শক্তি ক্ষয় হয় সেটা আমরা বের করব। আধান বন্টনের জন্য যে শক্তি ক্ষয় হয় সেটাকে যদি আমরা ডেল ই দিয়ে লিখি, শক্তি ক্ষয় এনার্জি লস ইজ ইকুয়াল টু, তাহলে প্রাথমিক শক্তি মাইনাস অন্তিম শক্তি। প্রাথমিক শক্তি কত ছিল? প্রাথমিক শক্তি ছিল প্রথমটার ক্ষেত্রে, প্রথম যে গোলক এ গোলকটা, সেটার জন্য শক্তি ছিল হাফ C1 V1 স্কোয়ার। বি গোলকের ক্ষেত্রে মোট স্থিতিশক্তি ছিল হাফ C2 V2 স্কোয়ার। আর যখন এই গোলকটাকে যুক্ত করে দিলাম, এ এবং বি গোলককে যুক্ত করে দিলাম, তখন যে মোট শক্তি হলো সেটা হচ্ছে হাফ C1 V স্কোয়ার মাইনাস হাফ C2 V স্কোয়ার। আচ্ছা, এটাকে একসঙ্গে করে দিই, তাহলে যোগ করার পরে মোট শক্তি কত হলো? হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার। কারণ যোগ করার ফলে এদের যে বিভব হয়েছে সেটা হচ্ছে ভি, দুটোর ক্ষেত্রে বিভব ভি হয়ে গেছে। তাহলে যোগ করার পরে এদের মোট শক্তি হলো এটা, আর আগে মোট শক্তি ছিল এটা। সবগুলো থেকে হাফ কমন যাবে, তাহলে হাফটাই কমন নিলাম। এটাতে কত পড়ে থাকলো? এটা থাকলো C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস এখান থেকে C1 প্লাস C2 কমন আর V স্কোয়ার। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু আমরা পড়েছিলাম কত? ভি ইজ ইকুয়াল টু দেখেছিলাম C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এটা ভি ইজ ইকুয়াল টু পেয়েছিলাম, সুতরাং এটার স্কোয়ার হয়ে যাবে। এগুলো সব রাশিমালাগুলো মনে রাখতে হবে, যোগ করলে পরে ভি কত হয়, স্থিতিশক্তি রাশিমালা কি হয়, এগুলো সব মনে রাখতে হবে, না মনে রাখলে হবে না। তাহলে নিচের দিকে কি আছে? নিচের দিকে আছে C1 C2 হোল স্কোয়ার। এই যে স্কোয়ারটার জন্য এখানে হোল স্কোয়ার, এখানে একটা C1 প্লাস C2 আছে, এটার সঙ্গে এটা কেটে গিয়ে নিচের দিকে একটা পড়ে থাকবে C1 প্লাস C2। তাহলে হাফ C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস C1 V1 প্লাস C2 V2 স্কোয়ার বাই C1 প্লাস C2। এটা যদি আমরা সরল করি তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এরকম, C1 প্লাস C2 নিচের দিকে থেকে যাবে, এই C1 প্লাস C2 সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাই না? তাহলে C1 প্লাস C2 ইন্টু C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস C1 V1 প্লাস C2 V2 স্কোয়ার। এইটা যদি আমরা গুণ করি, এটা গুণ করে দিয়ে যদি এটা ভাঙাই, তাহলে যে জিনিসটা পাবো সেটা আমরা লিখছি হাফ C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস C1 C2 V2 স্কোয়ার প্লাস C2 C1 V1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস C1 V1 স্কোয়ার মাইনাস 2C1 C2 V1 V2 মাইনাস C2 স্কোয়ার V2 স্কোয়ার। এইটা এই যে এখানকারটা এইটা ভাঙালে পাই, আর এটা গুণ করলে এই জিনিসটা পাচ্ছি। গোটাটা বাই করে কি পাবো? C1 প্লাস C2। এখান থেকে কী কাটবে? এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এইটা কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে C1 C2 কমন হয়ে যাবে, C1 C2 এখান থেকে C1 C2 কমন হয়ে যাবে। তাহলে এখান থেকে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে C1 C2 বাই C1 প্লাস C2। এটাকে আমি বাইরে বের করে নিলাম, আর সামনের দিকে একটা হাফ থাকবে। তাহলে এখানে কি পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো
v1 স্কোয়ার মাইনাস এখান থেকে 2v1 v2 2v1 v2 প্লাস v2 স্কোয়ার, এখান থেকে v2 স্কোয়ার পড়ে থাকলো। এটার সূত্র আমরা জানি v1 মাইনাস v2 হোল স্কোয়ার, তাহলে হাফ c1 c2 বাই c1 প্লাস c2 v1 মাইনাস v2 হোল স্কোয়ার। v1 মাইনাস v2 লিখলাম কারণ v1 v2 থেকে বড় ধরেছি। যদি v2 কে বড় ধরতাম তাহলে v2 মাইনাস v1 লিখতাম, এখানে অসুবিধা ছিল না। অবশ্য v2 মাইনাস v1 লিখলেও অসুবিধা কিছু হবে না, একই অ্যান্সার আসবে। যে পরিমাণ শক্তি নষ্ট হলো সেই শক্তি নষ্ট যেটা হলো সেটা হচ্ছে এইটা, হাফ c1 c2 বাই c1 প্লাস c2 v1 মাইনাস v2 হোল স্কোয়ার। এই রাশিমালাগুলো সব মনে রাখতে হবে। কী কী রাশিমালা মনে রাখতে হবে? একটা হচ্ছে পরিবাহী গোলকের মোট স্থিতিশক্তি হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার, এইটা মনে রাখতে হবে। 2 নম্বর মনে রাখতে হবে, যদি দুটি অনাহিত গোলককে বা দুটি অনাহিত পরিবাহীকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করে তার মধ্যে কিউ পরিমাণ চার্জ দেওয়া যায়, তাহলে দুটির মধ্যে কিভাবে আধান বন্টন হবে সেটা হচ্ছে Q1 ইজ ইকুয়াল টু কিউ ইন্টু C1 বাই C1 প্লাস C2 এবং Q2 ইজ ইকুয়াল টু কিউ ইন্টু C2 বাই C1 প্লাস C2 হয়। এটা অনাহিত পরিবাহীকে যোগ করে তবে যদি কিউ চার্জ দেওয়া যায় তবে এইভাবে বন্টন হবে, সেটা আমরা দেখেছিলাম। আর 3 নম্বর হচ্ছে কোনো প্রাথমিকভাবে আহিত দুটি পরিবাহীকে যদি আমরা একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে ওদের সাধারণ বিভব কত হবে? সাধারণ বিভব হবে V ইজ ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এখানেই আবার পেয়েছিলাম কত পরিমাণ চার্জ আদান প্রদান হবে, সেইটা হচ্ছে ছোটো হাতের Q ইজ ইকুয়াল টু কী ছিল C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2, এটা পেয়েছিলাম। আর কতখানি পরিমাণ শক্তি নষ্ট হবে সেটা কিন্তু এখানে পেলাম, এই যে হাফ C1 C2 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2 হোল স্কোয়ার। এটা কোন ক্ষেত্রে? 3 নম্বর ক্ষেত্রে, অর্থাৎ প্রাথমিকভাবে আহিত দুটি পরিবাহীকে যদি একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে পরে যে পরিমাণ শক্তি নষ্ট হয় সেটা হচ্ছে এইটা। তাহলে এই সব রাশিমালাগুলো মনে রাখতে হবে।